আচ্ছা, তো আমাদের এইটা আগে করতে হবে যে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে একটা বৃত্তাকার চাকতির জড়তার ভ্রামক। তো আমরা জানি চাকতি গুলা এরকম হয়, ডিক্স। তো তোমরা যদি এই যে সিডি যদি দেখো কোনোদিন, তো ওই সিডি তো অবশ্যই দেখার কথা। ওই যে ছবির যেগুলো সিডি হয়, ওইগুলো হ্যাঁ, আমাদের দেখছি। মূলত ওইগুলা মূলত চাকতি। হুম। তো চাকতির আমাদের কেন্দ্রগামী এবং লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তো এইটা হচ্ছে চাকতির কেন্দ্রগামী এবং লম্ব একটা অক্ষ। তো তার সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামক বের করতে হবে। আসলে ধরো কার্ডটা চেঞ্জ করে দেয়। তো এটা হচ্ছে আমাদের চাকতি। ওকে। তো এবি হচ্ছে আমাদের চাকতির, এই যে এটা হচ্ছে চাকতির কেন্দ্র। চাকতির কেন্দ্র দিয়ে এবং লম্বভাবে একটা অক্ষ, এর সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামক বের করতে হবে। তো এরও আমাদের এরও আমাদের প্রমাণ আছে, তো এটা আমাদের জানা লাগবে না, কারণ এগুলা প্রমাণ শিখে আমাদের লাভ নেই। তো এইখানে তুমি লিখে নিবা যে কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে বৃত্তাকার চাকতির এর ভর এম এবং ব্যাসার্ধ, এই চাকতি যেহেতু বৃত্তাকার, এর ব্যাসার্ধ আর হলে কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামক আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার বাই টু। এম আর স্কোয়ার বাই টু, এইটা মুখস্থ রাখবা। এর এর আমাদের প্রমাণ টমাণ শিখে লাভ হবে না, এটা মুখস্থ রাখবা তুমি। আচ্ছা, আচ্ছা। তাহলে এর চক্রগতির ব্যাসার্ধ কি হবে? এ ইজ ইকুয়াল টু রুট ওভার আই, মানে এম আর স্কোয়ার বাই টু। এম আর স্কোয়ার বাই, যেহেতু এম, সরি, যে আই ডিভাইড বাই এম, তার মানে আমাদের নিচে একটা এম আছে, এম এম বাদ আর ডিভাইড বাই রুট টু। এটা হচ্ছে তার চক্রগতির ব্যাসার্ধ। ওকে। সো এটা একটু মুখস্থ রাখো। এটা যদি মুখস্থ থাকে, তাহলে দেখো এটা কিন্তু লম্ব অক্ষ। আচ্ছা, এখন বলছে যে কোনো ব্যাস। সো এখন আমাদের চাকতির আমরা তো পড়লাম যে লম্ব অক্ষ, এখন আমরা যদি যে কোনো একটা ব্যাস আমরা যদি বিবেচনা, দাঁড়াও, দেখো এটা আমাদের ওই সেম, আমাদের চাকতিটা, এর ভর হচ্ছে এম এবং আমাদের ব্যাসার্ধ কি হবে? আর এটা এবি অক্ষ এবং এটা ধরলাম সিডি, যে কোনো একটা ব্যাস। এখন এইখানে, এখন আমাদের যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে? এখন দেখো আমি এখানে আরো একটা অক্ষ আঁকাই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে আরো। Wait, এইখানে আমি যদি আর একটা অক্ষ আঁকাই,
ধরো হ্যাঁ, এইখানে আমাদের সিডি এবং আরেকটা হচ্ছে আমাদের এখানে ই এফ। দেখো সিডি আর ইএফ হচ্ছে কিন্তু তার দুইটা ব্যাস, এবং সিডি আর ইএফ বৃত্তের বৃত্তের সাথে বৃত্তের তলে অবস্থিত, আর এবি হচ্ছে বৃত্তের সাথে লম্বভাবে। তাহলে সিডি এবং ইএফ উভয়ের সাথে কিন্তু এবি লম্বভাবে আছে, তাই না? এ লম্বভাবে আছে আছে। না? আছে। আচ্ছা, তো এখন আমাদের এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি ছিল? এবি অক্ষের সাপেক্ষে ছিল m r² / 2। হ্যাঁ, m r² / 2। ওকে। এখন এখন দেখো, আমরা যদি এইটাকে এক্স এক্সিস লিখি, এইটাকে যদি ওয়াই এক্সিস লিখি, তাহলে এইটা এটা যদি পরস্পর লম্ব হয়, মানে আমরা এই যে এইটা একটা ব্যাস, এইটা একটা ব্যাস, আর এদের মধ্য দিয়ে একটা গেছে লম্ব হবে। আচ্ছা, এটা আমাদের এটা বোঝা লাগবে না। ধরো যে আমাদের এই যে ইডি আর সরি, ধরো ইএফ আর সিডি পরস্পর লম্ব ভাবে আছে। এইখানে হচ্ছে আমাদের ই ইএফ আর সিডি লম্ব ভাবে আছে, এবং একটাকে এক্স এক্সিস ধরলাম, আর একটা ধরলাম ওয়াই এক্সিস। তাহলে এদের উভয়ের সাথে যে যে লম্বভাবে আছে এ বি, আমরা এইটাকে লিখবো জেড এক্সিস। ওকে। তো এখন আমাদের কার সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হবে? একটা হচ্ছে ই এফ এর সাপেক্ষে অথবা সিডি এর সাপেক্ষে, মানে যে কোনো একটা ব্যাসের সাপেক্ষে। সো এটা কি হবে আমরা জানি না, বাট একটা জিনিস খেয়াল করো, মানে জড়তার ভ্রামক যাই হোক, তুমি জানো না সিডি আর ইএফ এর সাপেক্ষে জড়তার ভ্রামক একই হবে। কেন একই হবে আমি বলি। এটা তো বৃত্তই হইল না। আচ্ছা, তো এইটা আমরা ধরে নিই। ধরো এইটা একটা ব্যাস এবং এইটা আরেকটা ব্যাস, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। দেখো আবার শোনো, সিডি অথবা ইএফ ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে তুমি জানো না, কিন্তু দুইটাই সমান হবে। কেন সমান হবে? কারণ দুইটাই বৃত্তের ব্যাস, দুইটারই দৈর্ঘ্য সমান। এবং তুমি যদি 1 নম্বর ব্যাস বিবেচনা করো, তাহলে এর দুই পাশে চাকতিটার ভর যতটুক, তুমি যে 2 নাম্বার ব্যাস তুমি তুমি যদি বিবেচনা করো, এর দুই পার্শ্ব চাকতিটার ভর একই রকম, তাই না? হ্যাঁ। এবং আমরা একটু আগেই কিন্তু দেখছিলাম যে জড়তার ভ্রামক ভরের বিন্যাসের উপর নির্ভর করে। এদের উভয় দিকে ভর সেম সেম, এবং তাদের উভয় দৈর্ঘ্য একই, এবং তারা উভয় ওই চাকতি বা বৃত্তের লম্ব দিয়ে উভয়ই কিন্তু যায়। তার মানে তাদের সকল ধর্ম একই, মানে তাদের সাপেক্ষে জড়তার ভ্রামকও একই হবে। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে সি ডি এবং ই এফ উভয় ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক একই। আচ্ছা, এইখানে 3টা অক্ষ পরস্পর লম্ব লম্ব ভাবে আছে, তাহলে এখানে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করব? এইটা হচ্ছে লম্ব অক্ষ। হ্যাঁ, এটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। তার মানে আই এ বি, মানে এ বি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তাহলে কার কার সমান হবে বলো তো? আই সিডি ই এফ প্লাস আর আই সিডি। ই এফ, এটা হবে না? হুম। হবে। সিডি আর ইএফ তো সমান। হুম। তাহলে আমরা এইটাকে নাম দেই আই,
আর এইটাও আমরা যদি নাম দিই আই ড্যাশ, তাহলে এইটাও হবে আই ড্যাশ। এটা হবে না? তাহলে এখানে হবে টু আই হবে। ড্যাশ। ওকে, তাহলে টু আই ড্যাশ সমান মানে কত? আই। তাহলে আই এর মান কত বলো তো? আই মানে আমাদের কেন্দ্রের সাথে লম্বভাবে যে অক্ষটা যায় তার সাপেক্ষে জড়তার ভ্রামক কত? এম এম আর আর স্কোয়ার বাই স্কোয়ার টু। বাই টু। এখন তাহলে আমরা যদি আই ড্যাশ যদি লিখি তাহলে এখানে কি হবে? এম আর স্কোয়ার বাই ফোর। এটা হবে না? হ্যাঁ, হবে। তাহলে এটা কি? এটা আমাদের যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক। এই জিনিসটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে এখন এই ক্ষেত্রে দেখো, এইগুলা কিন্তু মুখস্থ করতে হবে না, মানে তুমি এই যে জাস্ট একটা মুখস্থ রাখবা যে কেন্দ্রের সাথে লম্বভাবে যেটা যাবে তার সাপেক্ষে জড়তার ভ্রামক কত, এটা মুখস্থ রাখবা, বাকিগুলো বের করতে পারবা। চক্রগতির ব্যাসার্ধ এখানে কি হবে? এম আর স্কোয়ার বাই ফোর, মানে আই ডিভাইড বাই এম। এই যে আমাদের নিচে একটা এম আছে, তাহলে এখানে আর যে টু। বাই টু। সো এটা হচ্ছে আমাদের চক্রগতির ব্যাসার্ধ। আচ্ছা, এটা ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এরপরে দেখো চাকতির উপর লম্ব স্পর্শক। স্পর্শক কি এটা জানো? জানি, কিন্তু ভুলে গেছি। আচ্ছা, সমস্যা নাই। ধরো এটা, এটা আমাদের চাকতিটা। তো এটা, এইটা আমাদের ওই যে লম্বভাবে যে অক্ষটা যায় সেইটা। তো এটা হচ্ছে আমাদের লম্ব অক্ষ। আর স্পর্শক হচ্ছে যেটা একদম এই যে এইগুলো হচ্ছে আমাদের স্পর্শক। এই যে এইটা, অথবা এই যে এইগুলা, এইগুলা হচ্ছে বৃত্তের স্পর্শক। অথবা আমরা এইটাকেও বৃত্তের স্পর্শক বলতে পারবো। এই যে যারা জাস্ট বৃত্তকে টাচ করে যারা এই এই চলে যাবে আর কি, এইগুলো হচ্ছে বৃত্তের স্পর্শক। এর বুঝছো স্পর্শক কি? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো এখন আমাদের তো আমাদের স্পর্শক তো মানে তুমি একটা বৃত্তের সকল পয়েন্টে স্পর্শক আঁকতে পারবা। এই যে তুমি যদি এইটা এখন যদি এই পয়েন্টে যদি নিয়ে যাও, তাহলে এইটাও হবে একটা বৃত্তের স্পর্শক। অথবা এই এখন যদি, এখন যদি তুমি এই পয়েন্টে নিয়ে আসো, এইটাও কিন্তু বৃত্তের স্পর্শক। তবে আমরা এখানে কোন স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করব? এটা হচ্ছে আমাদের লম্ব স্পর্শক, মানে এই যে এইটা, ধরো যে এবি, এ ড্যাশ, বি ড্যাশ। আর এইটা হচ্ছে আমাদের ধরো যে সি ডি। এইটা হচ্ছে আমাদের কেন্দ্রগামী অক্ষ, সিডি। তো এখন এই যে আমাদের এইটাও কিন্তু একটা স্পর্শক। যেমন এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, সো পি কিউ কিন্তু একটা করে স্পর্শক। তবে আমরা এখানে পি কিউ এর সাপেক্ষে বের করব না, আমরা কার সাপেক্ষে বের করব? লম্ব স্পর্শক। সো লম্ব স্পর্শক কোনগুলা? এ বি অথবা এ ড্যাশ বি ড্যাশ। এগুলা কার সাথে লম্ব বলো তো? এগুলো আছে বৃত্তের আমাদের ব্যাসের সাথে লম্ব ভাবে আছে কিন্তু। হুম। আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এ বি অথবা এ ড্যাশ বি ড্যাশ, এরা কিন্তু সিডি এর সাথেও সমান্তরালে আছে, তাই না? কারণ সিডিও কিন্তু বৃত্তের উপর লম্ব, এবিও বৃত্তের উপর হ্যাঁ, লম্ব, এরা সমান্তরালে আছে। তাহলে আমরা এখানে কোন সূত্রে অ্যাপ্লাই করব? সমান্তরাল অক্ষ। সমান্তরাল অক্ষ উপপাদ্য। আচ্ছা, হুম। তাহলে সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে?
এ বলো, সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি ছিল? আই জি প্লাস এম আরে না, এইচ স্কোয়ার। না, সিডি তাহলে অক্ষের কোনটা? সিডি অক্ষের ও, সাপেক্ষে জড়তার ভ্রামক কি ছিল? এটা ছিল এম আর স্কোয়ার বাই টু। হ্যাঁ, এম আর স্কোয়ার বাই টু। এখন আমরা যদি এ বি অথবা এ ড্যাশ বি ড্যাশ স্পর্শকের সাপেক্ষে যদি আমরা জড়তার ভ্রামক নির্ণয় করতে চাই, তাহলে এটা আমাদের কি হবে বলো? হবে আই প্লাস হুম। এম হুম। এইচ স্কোয়ার। এইচ কো, হ্যাঁ, এখানে এইচ কি বলো তো? এইচ হবে ব্যাসার্ধ। হ্যাঁ, এইচ হচ্ছে এইখানে ব্যাসার্ধ, তাহলে এখানে এম আর স্কোয়ার। কারণ এইটুক হুম। হচ্ছে আমাদের, এইটুক আমাদের ডিস্টেন্স হচ্ছে ব্যাসার্ধের সমান। তাহলে আই এর মান হচ্ছে এম আর স্কোয়ার বাই টু। এটা হচ্ছে এম আর স্কোয়ার, তাহলে লসাগু করলে এখানে এম আর স্কোয়ার, এইখানে হবে টু এম আর স্কোয়ার, আর নিচে হচ্ছে টু। তাহলে এটা আমাদের কি হচ্ছে, এম আর থ্রি এম আর স্কোয়ার বাই, এইটা আমাদের কার সাপেক্ষে জড়তার ভ্রামক? এটা হচ্ছে আমাদের যে কোনো স্পর্শ। একটা লম্ব স্পর্শকের সাপেক্ষে। হুম। তো দেখো, এইগুলা তোমার কিন্তু মুখস্থ করা লাগতেছে না, তুমি যদি জাস্ট মেইনটা যদি মনে রাখো যে লম্ব অক্ষের সাপেক্ষে মানে আমাদের কেন্দ্র এবং লম্ব অক্ষের সাপেক্ষে যেটা হচ্ছে এম আর স্কোয়ার বাই টু, তুমি এইটা জাস্ট মুখস্থ করলে ওই যে আমরা একটু আগে যেটা করলাম ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং স্পর্শকের সাপেক্ষে, এইগুলো কিন্তু আমরা সূত্র ইউজ করে বের করতেছি। বাট তোমার একটা জাস্ট ওই যে কাজটা মনে রাখা লাগতেছে। তো এগুলা এইভাবে বের করা শিখবা। তাহলে এইখানে তাহলে চক্রকৃতির ব্যাসার্ধ তাহলে এখানে কি হবে? রুট ওভার থ্রি আর বাই রুট। হ্যাঁ, হ্যাঁ দেখো, থ্রি আর আচ্ছা বাই আমরা টু। আমরা লিখে করি, এটা হচ্ছে উপরে থ্রি এম আর স্কোয়ার, নিচে হচ্ছে টু। আর যেহেতু সূত্রে একটা এম ভাগ অবস্থায় থাকে, আমরা এটা এখানে লিখলাম। তাহলে আমাদের কি হবে, রুট থ্রি বাই রুট টু ইন্টু আর, মানে রুট ওভার থ্রি বাই টু ইন্টু আর। হ্যাঁ, এটা হবে না? হবে। হ্যাঁ, তো এইখানে তোমাকে যখন যখন প্রশ্ন আসবে, তখন তোমাকে জড়তার ভ্রামকও বের করতে বলবে এবং চক্রগতির ব্যাসার্ধও বের করতে বলবে। সো তোমাকে জড়তার ভ্রামকও বের করা জানতে হবে। চক্রগতির ব্যাসার্ধ তুমি কখন বের করতে পারবা, যখন তুমি জড়তার ভ্রামকটা বের করতে পারবা, কারণ আমাদের চক্রগতির ব্যাসার্ধে আই আছে, তো আগে তোমাকে আই এর মানটা বের করতে হবে, দেন তুমি চক্রগতির ব্যাসার্ধটা বের করতে পারবা। তো আজকে সবকিছু বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো আজকে ক্লাস এই পর্যন্ত থাক, আমি এখন এগুলো দিয়ে দিব ইউটিউবে। তোমাদের যদি সমস্যা থাকে তোমরা আবার এগুলো দেখবা, কারণ নেক্সট ক্লাসে এগুলো আমাদের আবার লাগবে। সো এগুলো একদম খুবই ক্লিয়ার থাকতে হবে। সো এগুলা ভালো মতো রিভিশন দিয়ে নেক্সট হুম। ক্লাসে আসবা। তো আমি এখন তোমাদের পিডিএফ এবং এগুলো ভিডিও দিয়ে দিব, তোমরা একটু দেখে নিও। ভাই, তো এটা ঠিক আর আছে, কয়দিন লাগবে? এই চ্যাপ্টার শেষ করতে হ্যাঁ। এই টপিকটা ধরো যে আর একদিন পড়লে মোটামুটি শেষ হয়ে যাবে, এরপরে আর দুইটা ক্লাস নিলেই আমাদের মোটামুটি হয়ে যাবে এই চ্যাপ্টারটা। ভাইয়া, আর প্রাইভেট বেশি মিস দিব না। আচ্ছা আচ্ছা, মানে মিস দেওয়া বলতে মানে আমারই আসলে সময় হয় না আর কি। আমার ধরো যে ইউনিভার্সিটি থাকে, আবার আবার ধরো যে বাইরে থেকে আসতে যদি একটু সময় হয়ে যায়, মানে আমি তোমাদের সময় দিতে পারবো ওই যে, বাট প্রতিদিন ওই যে বিকাল 4টা বা 4:30টায় হয় না আর কি। সো আমি কোনোদিন বিকাল 4টা বা 4:30টায় কোনোদিন কোনোদিন ফ্রি থাকি, আর কোনোদিন এই যে রাতে। সো মানে তোমরা যদি বেশি মিস দিতে না চাও, তাহলে কোনোদিন বিকালে কোনোদিন রাতে করতে হবে আর কি, এইভাবে। আচ্ছা, তুমি যখন সময় দিবা তখন করবো, কিন্তু মিস দেওয়া যাবে, মিস দিলে তো সমস্যা হবে পরে। আচ্ছা, না সমস্যা বলতে আমি তোমাদের সিলেবাস শেষ করাই দিব, মানে তোমাদের তোমরা ক্লাসে থাকো বা ক্লাস রেকর্ড করে দিয়ে হোক, আমি
তোমাদের সিলেবাস শেষ করাই দিব, সমস্যা নেই। তো কিন্তু তোমরা 4টা তো বই না। হ্যাঁ, বই তো 4টা শেষ করা লাগবে। হ্যাঁ, বই বই 4টা শেষ করা লাগবে। তবে মানে বই 4টা শেষ করা লাগবে বলতে এখন তোমাদের 4টা বই শেষ করাইতে যদিও আমি এখন শেষ করাবো, তবে আমার জন্য অনেক বেশি চাপ হয়ে যাবে আর কি। মানে এরা তো ধরো যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমরা ফার্স্ট ইয়ার থেকে নর্মালি শেষ করি, এখন সেকেন্ড ইয়ারে এসে 4টা বই একদম শুরু থেকে আবার একদম এইভাবে ধরো যে শুরু থেকে একদম মানে একদম জিরো থেকে মানে শুরু করে শেষ পর্যন্ত শেষ করা একটু টাফ আর কি। তবে আমি ট্রাই করব শেষ করানোর, ইনশাল্লাহ শেষও হবে। তবে আহ, এই তোমাদের একটু প্র্যাকটিস বেশি করতে হবে আর কি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। কারণ ধরো যে এইগুলা আচ্ছা। যে আমি, আচ্ছা শোনো, এইগুলা যে এত কিছু যে তোমাদের পড়াইলাম, এগুলো তোমাদের নিজের বোঝার জন্য এবং মনে রাখার জন্য। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে না, তোমাদের পরীক্ষায় ডিরেক্ট সূত্র আসবে কিন্তু এই যে আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার বাই টু বা আই ইজ ইকুয়াল টু 3 এম আর স্কোয়ার বাই টু, এটা তোমার পরীক্ষায় ডিরেক্ট আসবে। সো তুমি এর ম্যাথটা হুম। করবা। সো এই ম্যাথটা যাতে পারো এই জন্য তোমার রিভিশন এবং নিজের প্র্যাকটিস টেস্ট পেপার সলভ এটা থাকতে হবে। এখন যদি তুমি যদি এইসব শিখে কিন্তু লাভ নাই, লাভ নাই বলতে লাভ তো আছে, কারণ এগুলা শিখে না শিখে যদি আমি তোমাকে ডিরেক্ট সূত্র লিখে দিতাম তুমি তো কিছুই বুঝতা না। তোমার হ্যাঁ। তোমার পরীক্ষায় কিন্তু সূত্রের এই যে প্রমাণ এত থিওরি আসবে না, তোমার ম্যাথ আসবে। সো ওই ম্যাথ পারার জন্য তোমাকে সূত্র থিওরি এগুলো পড়তে হবে। এবং যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেস্ট পেপার এবং বই থেকে অঙ্ক, এমসিকিউ, ক খ এগুলা অনেক বেশি বেশি প্র্যাকটিস কর। তো এইসব কাজ হচ্ছে তোমাদের। আর তোমাদের তোমাদের হুম। এইগুলা সূত্র কিভাবে আসলো বা দুই একটা ম্যাথ সলভ করে দেওয়া এটা আমি করব, বাট আরো বেশি প্র্যাকটিস এগুলা এগুলো তোমরা করবা, তাহলেই না রেজাল্ট তোমাদের সুন্দর আসবে। সো আচ্ছা, তোমরা, আমরা না হয় সেটা করবো, কিন্তু কিন্তু হ্যাঁ তুমি বলো। মিস দিও না আর। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আর শেষ করে দেওয়া লাগবে কিন্তু সবগুলো। আচ্ছা আমি শেষ করাই দিব, সমস্যা নেই, তোমরা ঠিক মতো পড়তে থাকো, সিলেবাস শেষ হয়ে যাবে, অনেক সময় আছে আমাদের। তো আজকে আচ্ছা, ঠিক ঠিক আছে আছে। এই পর্যন্ত।